ইশাহাক হাফিজের গল্প জবা। জবা গল্পটি নির্বাক জোছনা গল্পগ্রন্থ থেকে নেয়া। পারাবাত এক্সপ্রেস ট্রেনে কুলাউড়া স্টেশনে নেমেছি। বেলা তখন 11:30। অটোরিকশার স্ট্যান্ডে এসে দাঁড়াতেই একজন ড্রাইভার এসে খপ করে আমার হাতটি ধরে ফেলল। চুল দাড়ি গোঁফে মুখ ঠাসা। এক নিমেষে তাকে চিনব দূরে থাক, অনুমানও করতে পারছি না। কিছু বুঝে ওঠার আগেই দেখি তার চোখ ভিজে এলো। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, চিনতে পারছেন নি আমারে? আমি গনি মিয়া। আমি কিছুটা অবাক হয়েই বললাম, আরে তুমি আমাদের গনি মিয়া? এই তো চিনতে পারছি। এখানে এসে যে তোমাকে পাবো তা তো বিশ্বাসই করতে পারছি না। আমিও তো বিশ্বাস করতে পারছি না ভাই, আপনি এখানে। স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে আসছে। হ্যাঁ, এখানে গগনটিলা নামে সুন্দর একটা জায়গা আছে, দেখতে এসেছি। পাশাপাশি এই এলাকা ঘুরে দেখার খুব ইচ্ছে। আচ্ছা, ওসব এখন থাক, চলো কোথাও বসি। তুমি কেমন আছো আগে শুনি, তারপর সব কথা হবে। ইতিমধ্যেই গনি একজনকে ফোন করে ছোট্ট করে কি যেন বলল, ঠিক বোঝা গেল না। তাকে দেখে প্রথমেই আমার একটা দৃশ্য চোখে ভেসে উঠল। তখন সকাল 9টায় একটা লোকাল ট্রেন ছিল। সৌভাগ্যক্রমে যদি কখনো যথাসময়ে আসত, তাহলে ওই ট্রেনে চেপে কলেজে যেতাম। একদিন দেখি গণিতার অসুস্থ বড় বোন রেহানাকে নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছে। ওই সময় রেহানাকে ট্রেনে উঠতে হেল্প করেছিলাম। অদূরে গনির মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল তার 6-7 বছর বয়সী ভাগ্নি জবা। একজন যাত্রী সিট ছেড়ে দিয়ে অসুস্থ রেহানাকে বসতে দেয়। এদিকে গনি মিয়া রেহানার অসুস্থতা নিয়ে নানা কথা বলেই চলেছে। এরই মধ্যে ট্রেন ছেড়ে দিলে সময়ের সাথে গতি বাড়তে থাকে। হঠাৎ দেখি ট্রেনের সাথে সাথে জবাও সমগতিতে দৌড়াচ্ছে। আর সে কি চিৎকার! ও আম্মা, আম্মা গো! এ সময় জবার মা আর মামা দুজনেরই চোখ ছলছল করে উঠল। গনি মিয়া বলল, ভাই, অবস্থাটা একবার দেখেন। চিপস, চকলেট, বিস্কুট স্টেশনে এসে যা চাইছে সব কিনে দিছি। মাকে জড়িয়ে ধরে সুন্দর করে বলেছে যে, মা যাও। এখন ট্রেন ছাড়ছে আর শুরু করছে চিৎকার। সাথে নিয়েও যাইতে পারি না। ডাক্তারকে মায়ের কাছে আসতে দেয় না। ওই দিন ব্লাড দিতে গিয়া নার্সকে পিটানো শুরু করছে। আর কি সব গালাগালি! ওর মায়ের হাতে সুই দিছে, নার্স বিরাট অপরাধ করছে। কি যে যন্ত্রণা ভাই! 2 দিন পর্যন্ত আমারে প্রশ্ন করতে করতে অস্থির করছে। সান্ত্বনা দিয়ে বললাম, আরে শোনো, এই বয়সটাই তো এমন। যখন চকলেট চিপস কিনে দিয়েছ তখন বেশ ভালোই ছিল। ওর মা ছিল সাথে। এখন হঠাৎ করে দেখে মা চলে যাচ্ছে, মনটা আর মানতে চাইছে না। মাকে অসুস্থ দেখলে শিশুরা ভয় পেয়ে যায়, নিরাপত্তাহীনতায় ভোগে। গনি মিয়া ইতিমধ্যে জানালার কাছে ঝুঁকে ভাগ্নিকে ডেকে বলল, জবা, মা, নানুর কাছে যাও, বাড়ি যাও মা, তাড়াতাড়ি আইসা পড়ব, দেরি করব না রে মা। ট্রেন ততক্ষণে হোম সিগন্যাল পার হয়ে গেছে। জবা পয়েন্টের কাছে এসে থমকে দাঁড়িয়ে ক্রমেই দূর থেকে আরও দূরে সরে পড়া ট্রেনের দিকে চেয়ে আছে। আর দৌড়ানোর কোনো পথ নেই। এখান থেকে রেল লাইনের পাশ দিয়ে চলা রাস্তাটা বেঁকে গ্রামের ভেতরে ঢুকে গেছে। তখনও দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে জবা। গনি মিয়া ট্রেনের জানালা দিয়ে হাত বের করে ইশারায় ভাগ্নিকে নানুর কাছে যেতে বলছে। রেহানার চোখে জল, কোনো কথা বলছিল না। আমার মনটাও খারাপ হয়ে গেল। যদিও প্রকৃতিতে ক্ষমা বলতে কিছু নেই। অসুস্থ মা বা মা মরা শিশু প্রকৃতির এক নির্বাক নির্মমতা। সেদিনের পর থেকে এই গনি মিয়া এবং তার পরিবারের কোনো খোঁজ খবর আর রাখা হয়নি। তার সম্পর্কে তেমন বেশি কিছু জানিও না। তার বাবা ছিলেন খুব সহজ সরল একজন মানুষ। বাজারে সবজির ব্যবসা করতেন। না, গনি মিয়া স্টেশনের কোনো রেস্টুরেন্টে বসতে রাজি হয়নি। আমি উঠে বসতেই সে ধীরে ধীরে অটোরিকশা চালাতে শুরু করে। আর রাজ্যের সব গল্প, অতীতের অনেক কথা, ছোটকালের কথা, স্কুলে আসা যাওয়ার সময়কার কথা, শিক্ষকের মার খাওয়া,
জীবনযুদ্ধে হেরে যাওয়া বাবা। দিন কাটছিল একরকম। তারপর একদিন সকালে তার মায়ের আর ঘুম ভাঙে না। এদিকে রেহানার সার্ভাইকাল ক্যান্সার, 4 মাসের মধ্যেই মারা যাওয়া। চিকিৎসার সমস্ত সম্ভাবনা পর্যায়ে পার হয়ে গেছে। যা হওয়ার তাই হয়ে গেল। গনি মিয়া একের পর এক বলেই চলেছে। এদিকে মা মরা জবা ভাগ্নিটা খাইতে গেলে মামা, শুইতে গেলে মামা। এই যে দেখেন ভাই, আমার এই বাম হাতটা ওর বালিশ। এছাড়া আর কোনো উপায় নাই যে ঘুমায়। নানা গল্পে কেবল মায়ের কথা। মা ঘুমাইছে, মা আসবে, মায়ের একখান সুন্দর ছবি বাধাই করে যেন এনে দিই। পরে বাধাই করে দিছি। একদিন দেখি ছবিটা নিয়ে জবা কত যে কথা বলে। আম্মা গো, মা তুমি কই? বালিশ ছাড়া তুমি ঘুমাও কেমনে? মামা তোমাকে দিবে, আমি তো বালিশে ঘুমাই না, মামার হাতে ঘুমাই। কি যে একটা অবস্থা রে ভাই। যতক্ষণ স্কুলে থাকে ভালো থাকে, স্কুল থেকে বাড়ি আসা মাত্র মায়ের জন্য কান্না। জবারে লইয়া তখন আমার বেদিশা অবস্থা। এভাবেই দেখতে দেখতে ভাগ্নিটা বড় হতে থাকে। তখন ক্লাস 7-এ পড়ে। এই পর্যায়ে গনি মিয়া নীরব। অটোরিকশা কুলাউড়া বড়লেখা মহাসড়ক ধরে চলছে। নিরবচ্ছিন্ন সবুজ, চা বাগান, ছোট বড় টিলা, বড় বড় গাছের শীতল ছায়া, বাতাসে কি এক অদেখা শান্তির পরশ। এই নীরবতার ভেতর দিয়েই গগনটিলায় পৌঁছে গেলাম। মন ভরে দেখছি, কি কারণে যেন স্বস্তি পাচ্ছি না। ট্রেন থেকে নামা অবধি যে মনটা ছিল, গনি মিয়ার সাক্ষাতে কি যেন হয়ে গেল। ভালো লাগছে না এ কথা বলা যাবে না, এ যেন এক অন্যরকম ভালো লাগা, ভর জোছনায় বৃষ্টির মতো। এই গনি, তুমি এলাকা ছেড়ে দিলে কেন? আমাদের ছেড়ে এই কুলাউড়া এসে তোমার স্থায়ী হওয়ার কারণ কি? না, এবারও গনি মিয়া কোনো কথা বলতে চাচ্ছে না। মনে মনে ভাবি, গনি মিয়ার অভিমান অনেক বড়। আমি তো এতদিন কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তোমার বোন অসুস্থ, আমার উচিত ছিল তোমার সাথে যোগাযোগ করা। গনি মিয়া বলল, ভাই, আপনার আব্বাকে আমি বাপ ডাকতাম। কোনো বিপদে পড়লে দৌড় দিয়া গেছি, পরামর্শ পাইছি, সান্ত্বনা পাইছি, পকেট থেকে বের করে টাকা দিয়া দিছে। গুনেও দেখে নাই কত দিছে। আম্মা অসুবিধায় পড়লে আপনার মায়ের কাছে গেছে, কতগুলা চাউল, 2-3টা ডিম, আরও দিছে গাছের কামরাঙ্গা, গরম চা। খাওনটা মুখে দিয়াই বুঝতে পারছি এই খাওন কার বাড়ির। পুকুরে জাল ফেলতে দেখলেই দৌড়ে গেছি। ছোট বড় মিলায়ে এতগুলা মাছ দিয়া দিছে। আপনার আব্বা আম্মা নাই, আপনারাও দেশে বিদেশে ছড়ায় পড়ছেন, বাড়ি পড়ে আছে খালি। অহন আমার মতো গনিরে এলাকার শেঠরা মিল্লা বাঁশ ঢুকাইয়া নদীতে ফালাইয়া দিলে আমারে বাঁচাইব কেডা? আমার পক্ষে 2টা কথা কে কইব? গনি মিয়ার সাথে সাথে আমারও চোখ ভিজে এলো। তার বাবার কথা একটু আধটু স্মরণ আছে। তার মা আমার আম্মার কাছে কয়েকদিন পরপরই আসতেন। বাবা বাড়ি থেকে বের হলেই এই গনি পিছে পিছে থাকত, নানা রকমের আধ্যাত্মিক কথা বলতো। একটু আধটু শুনতাম। এই গগনটিলার বিস্তীর্ণ সবুজের দিকে চেয়ে বুকের ভেতর কোথায় যেন এক আলোড়ন তোলে ফেলে আসা জীবনের স্মৃতিগুলো। ব্যস্ত পৃথিবীতে সফলতা শক্তির ভেতর হারিয়ে যাওয়া এই আমি। মাঝে মাঝে এক অসহায়ত্ব আমাকে আনমনা করে ফেলে। আমার মাঝে এই একটা গনি মিয়াও যেন আছে। শরীর থেকে ওদের ঝেড়ে ফেলে দিলে আমার বলে কিছু থাকে না আর। আমার নিজের কাছেই আমি যেন কেউ না। এই একটা গনি মিয়াকে আমিই যেন ধারণ করতে পারি, পৃথিবীর আর কেউ পারে না। হয়তো আমার শব্দটার শক্তি এখানে। গগনটিলার এই সবুজের ভেতর থেকে পাখির ঝাঁকের মতো উড়ে এসে আমার চোখে ভিড় করছে কত না বলা কথা, কত না মেটা স্বাদ, কত স্মৃতি, কত ফেলে আসা মায়া। এখানে এই আমার না থাকার মাঝেই কত কি যে আছে। হঠাৎ করেই মনে হয় মানুষের জীবনে আসলে অতীত বলে কিছু নেই। একটা কার্গো শিপের মতো আমাদের ঘটমান স্মৃতিগুলো মানসপটে বোঝাই হয়ে জীবন সাগরে ভাসতে থাকি আমরা। কয়েক দশক আগে
কোনো এক ক্ষণে আমি জন্মেছি, ধ্রুব সত্য, অথচ আমার মন সময়ের এই সীমাকে মানতে চায় না। মনে হয় আমার যেন কোনো শুরু নেই, আমার কোনো শেষও নেই। এই আপনের মাঝে আপন হয়ে আবহমান আমার যাত্রা, আমার আমি কতই না সুন্দর। গনি মিয়া বলল, ভাই, জীবনে শান্তির চেয়ে বাড়িঘর বড় কিছু না। মানুষকে ভালো চলতে দেখলে সেঠেরা সহ্য করতে পারে না, তাদের চোখে গসা পড়ে। মানুষ যদি নিজেই ভালো চলতে পারে, তাহলে সুদখোররা পেট ভরব কেমনে? কয়েক বস্তা টেহা লইব আর কারে কেমনে বাস দিব, দিনরাত ওই চিন্তা। ওরে দিয়া তারে লাগায়, ভালা মানুষকে ফান্দে আটকাইয়া বিলাই বানায়, তারপর ওই বিলাইয়ের গলায় দড়ি বাইন্দা মান্দার গাছে ওঠায়। আবার এদিকে আরেক বিপদ, আমার ভাগ্নিটা ছাত্রী খুব ভালো। ভাই, এখন আপনিই কন, তারা আমারে সহ্য করব কেমনে? হ্যাঁ, এসব তো কম বেশি দেখছি। আহারে, সহজ সরল মানুষগুলো কত ভাবে যে কষ্ট করে। ভাই, আমার কোনো ধার দেনা নাই, ঘটনা অন্য কিছু। আমি গনি মিয়ার চোখের দিকে চেয়ে আছি। সে বলতে থাকে, দেখতে দেখতে সময় চলে যায়। জবা তখন ক্লাস 8-এ পড়ে। আমার হাতের উপর ওভাবেই ঘুমায়। মাঝে মাঝে আমার বুকে মাথাটা রেখে ঘুমায়। আশেপাশের মহিলারা প্রথমে বিষয়টা নিয়ে খারাপ বলা শুরু করে। আমি তখন খুব ভালো করে চেষ্টা করি জবাকে আলাদা বিছানায় দিতে। না, কাজ হয় না। চিৎকার দিয়ে আইসা আমাকে জড়ায় ধরে, মামা মামা, আমার ভয় করে। বিষয়টা কিছুতেই আর বুঝতে পারছি না। আরে, এ আবার কেমন কথা? এখানে খারাপ আবার কি? এই মামা ছাড়া মেয়েটার আছেই বা কে? মামার বুকে মেয়েটা মায়ের ঘ্রাণ পায়। মা মা দুইবারে হয় মামা। মায়ের আপন ভাইটাই তো মামা। জগতে মা সম শান্তির ছায়া হলো মামা। এটাই তো স্বাভাবিক। ভাই, আপনি তো আপনার মতো কথা বলবেন। মানুষ কি আর আপনার চোখে দেখে? তখন কি যে একটা অসহায় অবস্থা আমার। যখন তখন মায়ের কথা মনে পড়ে আমার বোনের কথা। কপাল পোড়া আমার বোনটা জীবনে অসুখ ছাড়ল না। পাঁজা খোলা করে রিকশায় তুলি, ট্রেনে তুলি, এই ডাক্তারের কাছে, আবার ওই ডায়াগনস্টিক সেন্টারে, কখনো আবার হাসপাতালে। বোন তো আর ফিরল না। যেভাবে কোলে করে রিকশায় তুলছি, ঠিক ওভাবেই পাঁজা খোলা করে বোনকে কবরে শোয়াইছি। ভাইরে ভাই, আমার বোনের শরীরটায় হাড্ডি ছাড়া কিছু নাই। মাংস, পোলাও, ভালো মাছ, উন্নত মানের চাউলের ভাত, কত কিছু খাওয়াইতে চেষ্টা করছি। আমার বোন তো আর খাইল না। মনে পড়লে বুকটা ভাইঙ্গা কান্দ নাই, চোখের পানিতে বুক ভিজে যায়। এমন একটা মানুষ নাই যার কাছে দুইটা কথা কই, একটু সান্ত্বনা পাই। তখন চারপাশের মানুষ আমারে দেখলে আরো উল্টা দাঁতে বেশকি মারে। আমারও একটু একটু ভয় করতে শুরু হয়। হঠাৎ একদিন দেখি শেঠরা লোকজন লইয়া আমারে আর জবারে গাছের লগে বাইন্দা পিড়াইয়া আদমরা বানাইয়া সমাজ পবিত্র করে। এই পর্যায়ে গনি মিয়ার সাথে বলার মতো আর কোনো কথা খুঁজে পেলাম না। তাই বললাম, আমাদের এই বাংলাদেশে এমন বহু কাহিনী আমার জানা। নিজের কষ্ট বুকে চেপে এভাবেই কেউ হয় দেশান্তর, কেউ হয় স্থানান্তর। তাদের না বলা কথাগুলো আর বলা হয় না। কেউ শোনে না, শোনার প্রয়োজন মনে করে না। ভালো মানুষের মনের কথাগুলো সরে যায়, আর গ্রামের এই উল্টো দাঁতের হায়নাগুলো ঠিক এভাবেই থেকে যায়। গনি মিয়া বলল, কি কারণে জানি না, ঠিক এই সময়টাতে জবার বড় চাচা কবির মাস্টার তার স্ত্রী সহ একদিন গাড়ি নিয়ে আসছে ভাতিজিকে নিয়ে যেতে। সাথে দুজন লোক। আমি এদের চিনি না। কি আর করা, ওদের মেয়ে, ওরা নিয়ে যাবে। এখানে আমার মুখ বন্ধ। ওই শক্তি আমার নাই, আমার পক্ষে কথা বলারও কেউ নাই। কবির মাস্টারকে দেখেই জবা ঘর থেকে বের হইয়া দিছে এক দৌড়। আমি তখন পুকুরে গোসল করছিলাম। পানিতে ঝাঁপ দিয়া আমার এসে জড়ায়ে ধরছে। কি রে মা, কি হইছে? হাঁপাতে হাঁপাতে জবা বলল, বড় কাকা আসছে আমার নিয়ে যাইতে। আচ্ছা, ঠিক আছে রে মা, এখন আমারে ছাড়, কাপড়টা বদলাইতে দে,
বাড়িতে মেহমান আইছে, এই ভিজা কাপড়ে সামনে যাই কেমনে? এদিকে জবার শরীর কাঁপতে শুরু করছে, কথাও ঠিকভাবে বলতে পারছে না। মামা, আমি যাবো না, আমার ভয় লাগে, তুমি এদের চলে যেতে বলো। আরে মা, তোর বাপের ভাই আসছে তোরে নিয়ে যেতে, আমি না করি কেমনে? এ কথা বলা মাত্র জবা আমার গলা আরও শক্ত করে জড়াইয়া ধরছে। না, আমারে ছাড়েই না। ভিজা কাপড়ে মামা ভাগ্নি উঠানে আসতেই আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। ওই দুইজন আর জবার চাচা চাচি চারজনে মিলে টেনে হিঁচড়ে জবাকে আমার কাছ থেকে নিয়ে গাড়িতে তোলে। আর কি মোলায়েম ব্যবহার, কিছু বুঝতেও পারলাম না। ঘরে কিছু টাকা আর কাপড় চোপড় ছিল, দৌড়ে গিয়ে সেগুলো জবার হাতে দিলাম। মাথায় হাত বুলায় সান্ত্বনা দিলাম, মা, মন খারাপ করিস না, তোকে না দেখে আমি থাকুম কেমনে? মাসে একবার দুইবার তোকে দেখতে যাবো। কে শোনে কার কথা? জবার চিৎকারে এলাকা গরম, এদিকে আমি গুলি খাওয়া পাখির মতো। শরীরে থরথর করে কাঁপুনি যে শুরু হইছে, আর তো থামে না। জবাকে নিয়ে ওরা কোথায় গেছে, কেন নিয়ে গেছে, কিছুই জানি না। আচ্ছা, ঠিক আছে, আমি যেমন মামা, উনি চাচা, খোঁজ খবর তো থাকবই। এই কবির সাহেব উত্তরবঙ্গে কোনো একটা হাই স্কুলের শিক্ষক, ওখানেই বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। 5-7 বছর পর পর কোনো দরকারে বাড়ি আসে। জায়গা সম্পত্তি ভাগাভাগির পর সব বিক্রি করে দিয়েছে। মোট কথা, জন্মভিটার সাথে তার আর কোনো যোগসূত্র আছে বলে জানি না। আশেপাশের লোকজনে তখন আমার বাড়ি ভরে গেছে। আমি ঘরের দরজার সামনে বসা, দেখি কারো কারো মুখে মুচকি হাসি। বুঝতে পারি যে এই ঘটনা কেউ একজন ঘটাইছে। 8 দিন পরের ঘটনা। এক ভোর রাতে জবা এসে হাজির। আমারও তখন ভয় ভয় করতে লাগলো। কোনো কিছুতেই আর বিশ্বাস রাখতে পারছিলাম না। কেউ যদি এসে হামলা করে? টানা 2 দিন বেহুশ ঘুমে কাটল জবার। সেদিন বিকেলে শোয়া থেকে উঠে বসে, কিন্তু আমার সাথে কথা বলে না। আমাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। তখন বললাম, কি গো মা, আমি কি দোষ করলাম? মামা, তুমি আমাকে ওদের হাতে ছেড়ে দিলে কোন ভরসায়? জবা, সে যে তোর চাচা রে মা, তোর বাবার আপন ভাই, তার সাথে আমি তর্ক করুম কোন জোরে? হোক না বাবার আপন ভাই, বিশ্বাস ছাড়া মানুষের কি আর কোন আশ্রয় আছে? আমায় নিয়ে এই খেলা আর কত মামা? হঠাৎ করে যেন আমার খেয়াল হলো, সত্যি তো জবা, আমি হঠাৎ করে বুঝে উঠতে পারিনি রে মা, তোরই মামাকে ক্ষমা করে দে। তারপর বলতে শুরু করলো এই কদিনের কাহিনী। এক পর্যায়ে বলল, মামা, মামা আমারে এমন এক জায়গায় নিয়ে চলো যেন কেউ আমার খোঁজ না পায়। এরপর মামা ভাগ্নি বাড়ি থেকে যখন বের হই, তখন এক ফোঁটা চোখের পানিও ফেলি নাই। পিছন দিকে আর ফিরেও দেখি নাই। আখাউড়ার আজমপুর স্টেশনে আইসা জয়ন্তিকা ট্রেন ধরছি। কুলাউড়ায় নামছি। কোনো পরিকল্পনা কিচ্ছু নাই। কপালে যা আছে তাই হইব। মরলে মামা ভাগ্নি দুইজন একলগে মইরে যাবো। কি আর করা, যাদের কিছু নাই তারা কি বাঁচে না? এক অটোরিকশার গ্যারেজে এসে মালিকের সাথে কথা হয়। এই লোকে বাসা ঠিক করে দিছে। কাজ শুরু করছি। কুলাউড়া গার্লস হাই স্কুলে জবাকে ভর্তি করছি। দিন কাটতে লাগলো ভালোই। চুল আর দাড়ি মোছে এমন একটা ভাব ধরছি যাতে কেউ আমারে চিনতে না পারে। গনির কথাগুলো গোগ্রাসে গেলার মতো করে শুনছি। আমি তখনও কোনো কথা বলতে পারছি না। আমার যে কি হয়েছে নিজেই বুঝতে পারছি না। গনি মিয়া বলতে থাকল, শালার মানুষ, এই মানুষের মাথায় কত রকমের চিন্তা যে ঘোরে। দুনিয়ার সব জন্তু জানোয়ার মিলেও একটা মানুষের সমান চিন্তা করতে পারবো না। জবার বাপের সম্পত্তি আমি কেন? জবা নিজেই কখনো ভেবেছে কিনা জানি না। অথচ একজন মাস্টার মানুষ আপন ভাইয়ের মেয়েকে নিয়ে কত জঘন্য পরিকল্পনা সাজাইছে। আরে মাস্টার, তুমি খোলা মনে জবার সাথে কথাটা বললেই পারতে। নিজের মেয়ে আর ভাইয়ের মেয়ের মধ্যে পার্থক্যটা কি? মা বাপ মরা মেয়েটাকে জীবনে বোঝার চেষ্টাও করলা না। যাক ভাই, আমার ভাগ্নিটা যে জীবন নিয়ে ফিরতে পারছে, এইটাই আমার বড় পাওয়া। এই গনি, এই গনি। জি ভাই, কন। জবা এখন কোথায়, কি করে? জবা দরদমুড়ি প্রাইমারি স্কুলের শিক্ষক। ওর স্বামীর নাম তুষার।
কুলাউড়া গার্লস স্কুলে শিক্ষকতা করে। ও আচ্ছা, বুঝতে পারছি। তুষারের মা বাবা এই বিয়েতে রাজি ছিল না। পরে একদিন আমার সাথে দেখা করছে। আমি সব বলছি, বিয়া হইলে হবে, না হইলে নাই। আমার ভাগ্নি আজীবন লেখাপড়া করব, কিচ্ছু গোপন করি নাই। ওরাও অসহায়। পদ্মার ভাঙনে বাড়িঘর জায়গা জমি সব গেছে। তুষারের বাবার কিছু পুঁজি আছিল। এইখানে আইসা ওরা বাপ পুতে ব্যবসা শুরু করছে। পাশাপাশি তুষার লেখাপড়াও চালিয়ে গেছে। আমি আমার কাহিনী সব বলছি। তারপর দেখি ওরা বেশ আন্তরিকভাবেই জবাকে গ্রহণ করে। না ভাই, কোনো অভিযোগ নাই, আমার ভাগ্নি ভালো আছে। এরই মধ্যে দেখি একটা অটো এসে আমাদের সামনে থামে। হাস্যোজ্জ্বল চেহারায় নেমে দাঁড়াতেই আর সন্দেহ রইল না যে জবার স্বামী তুষার। সালাম দিয়েই বলল, মামা বাসায় চলেন। মনে মনে বললাম, আহা, যেন কত কালের চেনা, কত আন্তরিকতায় ভরা ছোট্ট এইটুকু কথা, মামা বাসায় চলেন, যেন আমার দেশের হৃদয় থেকে উঠে আসা এক টুকরো মায়া। গনিমিয়ার দিকে তাকাতেই সে বলল, ভাই, জবা রান্না করছে আপনার জন্য, ভাগ্নি জামাই আপনাকে নিতে আসছে, এখন আমার কি করার আছে বলেন। আরে বলে কি, আমার তো ফিরতি পারাবতের টিকিট করা আছে। না, পরিস্থিতি আর আমার অনুকূলে নেই। জমের হাত থেকে ছাড়া পাওয়া হয়তো সম্ভব, কিন্তু এই গনিমিয়া আর তুষারের হাত থেকে কোনোভাবেই সম্ভব নয়। গনিমিয়া অটোরিকশা ছেড়ে দিল। পিছনের সিটে বসে আছি আমি আর তুষার। মুক্ত পাখির মতো গগনটিলা বেড়াতে এসে কি একটা অবস্থা। এখন পরিস্থিতিটাই চলে গেল আমার নিয়ন্ত্রণের বাইরে। যা হোক, খালি হাতে জবার বাসায় যাব কিভাবে? আচ্ছা, যাওয়ার পথে কিছু কিনে নেওয়া যাবে। বিগত দিনে আমি ওদের কোনো খোঁজ খবরই নিইনি। গনিমিয়া আর জবার এই কঠিন জীবন সংগ্রামে এতটুকু সহযোগিতাও আমার নেই, অথচ ওরা আমাকে এতটা সম্মান করছে, পারে না মাথায় তুলে নেয়। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। না না, এ সম্মান আমি ডিজার্ভ করি না। আমার চোখ দুটো ভিজে আসছে, লজ্জায় মরে যাচ্ছি যেন। অনেক দিন আগে একবার গনিমিয়ার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে জেনেছিলাম ভাগ্নিকে নিয়ে সে এলাকা ছেড়েছে। লোকটার কথায় কেমন যেন নোংরা রকমের একটা ইঙ্গিত ছিল। তারপর আজ দেখা। মনে পড়ছে অসুস্থ রেহানাকে নিয়ে গনিমিয়া সদরে ডাক্তারের কাছে যাচ্ছে। ট্রেন ছাড়ার সাথে সাথে অঝোর কান্নায় ছোট্ট জবা দৌড়াচ্ছে। তারপর রেল লাইনের পাশে আকন্দ ঝোপের সামনে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে থাকা জবা ক্রমেই দৃশ্যান্তরে মিলিয়ে যাচ্ছে। তার মাকে নিয়ে ছুটে চলেছে ট্রেন। দুরারোগ্য ক্যান্সারে মা তার ছুটন্ত ট্রেনের মতোই সরে গেল একদিন। বাঘাচং স্টেশনের কথা মনে পড়তেই আমার কানে বেজে ওঠে অবুঝ শিশু জবার ওই দৌড় আর অবুঝ চিৎকার, ও আম্মা, আম্মা গো, ও আম্মা, আম্মা গো, ও আম্মা, আম্মা গো।